২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর জোর দিয়ে। এই সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড কী এবং কোন খাতেই বা এই বরাদ্দের ব্যয় হবে, এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ফখরুল ইসলাম, আজকে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নিয়ে, যে সৃজনশীল অর্থনীতিতে জোর, বরাদ্দ ৩০০ কোটি টাকা। তো প্রথমে আজকে আপনাকে জানতে চাই যে আসলে সৃজনশীল অর্থনীতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে, আর এটার কি কোনো রূপরেখা আছে কিনা এখনো? অ্যাকচুয়ালি রূপরেখাটি এখনও তৈরি হয়নি, এটা তৈরি করা হবে। এই বিষয়টাকে কেন্দ্র করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অন্যান্য রেলিভেন্ট মিনিস্ট্রি এবং দপ্তরগুলিকে নিয়ে অলরেডি 2টা মিটিং করেছেন। একটা করেছেন গত 11 মে, আর একটা 23 মে। তো এরই মধ্যে কিছু মানে আপডেট জিনিস এসছে, সেটা হচ্ছে যে সরকার একটা মানে ভেতরে একটা অ্যানাউন্সমেন্টও দিয়েছে, মানে মিনিস্ট্রি সূত্রে যেটা জানতে পারলাম, মানে 300 কোটি টাকার মতো একটা বরাদ্দ রাখা হচ্ছে। তো সেটা হচ্ছে যে তাহলে আমরা যদি বলি যে মানে সৃজনশীল অর্থনীতিটা কি, যেটা অর্থ মন্ত্রণালয়ের ভাষায় ক্রিয়েটিভ ইকোনমি বলা হচ্ছে আর কি, বারবার ইংরেজিটা ইউজ করেছে, যেমন ক্রিয়েটিভ ইকোনমি, ক্রিয়েটিভ হাব করা হবে। পূর্বাঞ্চলে 100 একর জায়গাও চিহ্নিত হয়েছে, সেখানে একটা সেন্ট্রালি ক্রিয়েটিভ হাব করা হবে, আমরা যাকে সৃজনশীল কেন্দ্র বলছি। সারা দেশে আপনার বিশেষ করে শিল্পকলা একাডেমিগুলোকে কেন্দ্র করে ওখানে ক্যাফেটেরিয়া হবে, বইয়ের জায়গা রাখা হবে, মানুষ যাতে থিয়েটার সেন্টার করা হবে। তো তাহলে সৃজনশীল অর্থনীতিটা কি? সৃজনশীল অর্থনীতিটা হচ্ছে ধরেন এই যে নৃত্য, সঙ্গীত, প্রকাশনা, তারপর হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্ম, সিনেমা, নাটক, এগুলো যত কিছু আছে এই জাতীয়, ইভেন ফ্রিল্যান্সিং। তো এইগুলোকে কেন্দ্র করে সরকারের ভাবনাটা হচ্ছে এরকম, আমরা এইখানে এই বিষয়ে কোনো স্ট্যাটিস্টিক্স ইভেন এখন পর্যন্ত নেই। তো সেই ক্ষেত্রে সরকারের ভাবনা রয়েছে যে আমাদের যে জিডিপিতে এখন পর্যন্ত তাহলে কত অবদান, সেটাও তার কাছে পরিষ্কার না। তো সেটা আগামী কয়েক বছরের মধ্যে জিডিপিতেও এই খাতের অবদান 1.5% নিয়ে যেতে চায়। তো এটা হচ্ছে প্ল্যান। সেই প্ল্যান বাস্তবায়নের জন্য আগামী বাজেটে প্রাথমিকভাবে 300 কোটি টাকা একটা বরাদ্দ রাখা হচ্ছে, যা জানতে পারলাম যে প্রয়োজনে আরও বরাদ্দ রাখা হবে। বরাদ্দ কোনো ফ্যাক্টর না, কিন্তু মানে কান্ট্রি ওয়াইড বিষয়টাকে এক ধরনের জাগরিত করার একটা প্ল্যান করছে সরকার। আচ্ছা, এই যেটা বলছিলেন আপনি যে সৃজনশীল অর্থনীতি, এটা বিশ্বের অন্য কোনো দেশে কি এটার কোনো মানে দৃষ্টান্ত আছে কিনা যারা এই জিডিপিতে অবদান রাখছে? অন্য কোনো দেশের দৃষ্টান্ত আছেই। অলরেডি মানে অর্থ মন্ত্রণালয় দেখলাম যে একটা অর্থমন্ত্রীর সামনেই একটা অবস্থানপত্র তৈরি করেছেন। তো সেইখানে অন্যান্য দেশে কি অবদান রাখছে, কত পার্সেন্ট, সেগুলো তুলে ধরা হয়েছে। যদিও এই বিষয়ে আংটারের একটা, জাতিসংঘের আংটারের একটা প্রতিবেদনও আছে। তো সেখানে যেমন ইন্দোনেশিয়ায় আছে প্রায় 7.28%। এই মানে আমাদের যেখানে স্ট্যাটিস্টিক্সই নাই, হয়তো কিছু আছেই আমাদের, যেমন ফিলিপাইনে আছে 7.3%। ইন্ডিয়াতে আছে আমাদের প্রতিবেশী 2.5%। তো ইভেন যুক্তরাষ্ট্রে আছে 4.2%। তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্স নাই। এখন যেহেতু শুরু করেছে, সেক্ষেত্রে আপনার স্ট্যাটিস্টিক্স রাখা হবে আর কি, সরকার এই গভর্নমেন্টের প্ল্যানে খাতটা, আছে। আচ্ছা, সরকার এই খাতটাকে তাহলে এখন অগ্রাধিকার কেন দিচ্ছে? এখানে মানে 2টা মাঝেজার কথা জানা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আমাদের তরুণ গোষ্ঠী, তারা তো নানাভাবে নানান অপকর্মে জড়িয়ে যায়। একটা হচ্ছে যে মাদক, একটা হচ্ছে যে আপনার জঙ্গিবাদ, এইসব লাইনে অনেকে ঢুকে যায়। সরকারের প্ল্যানে আছে যে মানে মানুষকে যদি সৃজনশীল কর্মকাণ্ডে ইনভলভ রাখা যায়, জড়িত রাখা যায়, সেক্ষেত্রে কেউ নাটক বানাবে, কেউ সিনেমা বানাবে, কেউ এই লাইনে, কেউ ফ্রিল্যান্সিং করবে, কেউ বই পড়বে, নাটক দেখবে, নাটক লিখবে। তো এই লাইনে যদি ইনভলভ করা যায় দেশব্যাপী, তো সেই ক্ষেত্রে 2টা লাভ। একটা হচ্ছে যে ওই মানে এটার মধ্যে কিন্তু আবার স্পোর্টসও আছে, স্পোর্টস, পর্যটন, সেগুলো আছে। তো এইভাবে যদি মানুষকে ইনভলভ রাখা যায়, তাহলে মানুষ একটা শুভ কাজে জড়িত থাকলো, এক, অপকর্ম থেকে দূরে থাকলো। 2 নম্বর হচ্ছে যে এই সৃজনশীলতার মাধ্যমে যে কোনো পণ্য বা সেবা ভ্যালু অ্যাড করে সে দেশে ব্যবহারের পাশাপাশি সে বাইরে এক্সপোর্ট করতে পারে, মানে এক্সপোর্ট আর্নিংয়ের একটা সুযোগ আছে। তো ওই যে আপনার জিডিপিতে অবদানের যে বিষয়টা, অন্যান্য দেশের কম্পারিজনটা আমরা দেখলাম, সেইখানে কিন্তু
ওই যে আর্নিংয়ের একটা বিশাল পার্ট আছে। যেমন আমি দেখলাম যে সেবা খাতে রপ্তানি প্রায় কত 63% ইন্দোনেশিয়ার। তো সেই ক্ষেত্রে এইভাবে মানে আমাদের সরকারের যে প্ল্যানটা আছে কান্ট্রি ওয়াইড, সেটা হচ্ছে যে এখন যেমন ধরেন একটা নীতিমালা গঠন করা হবে, একটা সেন্ট্রালি পূর্বাঞ্চলে একটা সেন্টার করা হবে, আপনার ইয়েতে আপনার কী বলে শিল্পকলা একাডেমিতে সারা দেশে যতগুলো আছে 550টা খুব সম্ভবত, 550টাতে সেই ধরনের এক ধরনের সেন্টার করা হবে। তো মানুষ আসবে, বই পড়বে, নাটক দেখবে, বা মানে সিনেমা কেন্দ্রিক বিষয়গুলোতে সিনেমা যখন কারো কারো প্রস্তাব আছে যে যদি সফট লোন দেওয়া যায় স্বল্প সুদে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যদি একটা লোনের ব্যবস্থা করা যায়, একটা লোক সিনেমা করবে 1 কোটি টাকা লাগে, তাকে যদি আপনার 5% বা মানে 4% একটা লোন দেওয়া যায়, সে তার সিনেমা যদি প্রভাবল হয়, সম্ভাব্য ভালো কান্ট্রি ওয়াইড বা দেশের বাইরেও এক্সপোর্ট হওয়ার মতো দেখানোর মতো এরকম বাস্তবতা থাকে, লোন সে পাবে কম বলে। এটা হচ্ছে রাষ্ট্রীয় এক ধরনের পৃষ্ঠপোষকতা। যে জিনিসটা এতদিন ছিল না সেটা হচ্ছে যে পৃষ্ঠপোষকতার অভাব। সেই পৃষ্ঠপোষকতা এখন সরকার যে প্ল্যান করছে, যে পৃষ্ঠপোষকতাটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, সেই জন্যই ওই বাজেটে আপাতত একটা 300 কোটি টাকা বরাদ্দ রাখার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তো এই মুহূর্তে আমি জানতে চাবো যে এই সৃজনশীল অর্থনীতির যে বিষয়টি এখন আলোচনা হচ্ছে বা বাজেটে আসছে, এটি নিয়ে আসলে বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারে কি ধরনের প্রতিশ্রুতি ছিল? ইস্তেহারে ঘোষণা ছিল টু দি পয়েন্ট, ওই যে মানে 1.5% জিডিপিতে অবদান রাখার বিষয়টা ওই নির্বাচনী ইস্তেহারেই ছিল। এটাও ছিল আবার ওই যে এই যে সৃজনশীল অর্থনীতি বিষয়টাকে মানে সরকারিভাবে দেখভালের জন্য একটা কর্তৃপক্ষ গঠনের একটা প্রতিশ্রুতিও ছিল আপনার ইয়াতে নির্বাচনী ইশতেহারে। আর সারা দেশে কি কি করা হবে, যেগুলো মানে ইনফ্যাক্ট বাজেট কেন্দ্রিক যে ভাবনাটা সরকার করছে এবং যে বরাদ্দটাও রাখছে, সেটা ইনফ্যাক্ট নির্বাচনী ইশতেহারের যে ঘোষণাটা ছিল সেটারই প্রতিফলন, সেটাই বাস্তবায়ন করতে যাচ্ছে এই বাজেটের মাধ্যমে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে মোটা দাগে সরকার আসলে কি করতে চাইছে এই খাতে? এইটা যেটা দেখলাম যে সরকারের যেসব মন্ত্রণালয় এই সৃজনশীল ইকোনমির সঙ্গে, সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে ইনভলভ, যেমন ধরেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এনআরএ শিল্পকলা একাডেমি আছে, তারপর আছে হ্যাঁ যুব ক্রীড়া মন্ত্রণালয়, তারপর পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় শুধু আপনার ফাইন্যান্সিং এবং এটার মনিটরিংয়ের ব্যবস্থাটা করবে। এই রেলিভেন্ট ধরনের আমাদের মানে জয়িতা ফাউন্ডেশন আছে, ইভেন আমাদের যে বেঙ্গল ফাউন্ডেশনকেও একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, তোমরা কী কী করা যায় সেই জন্য একটা প্রপোজাল জমা দাও। তারা সেই প্রপোজালের কাজ করছে অলরেডি। তো এই রেলিভেন্ট যতগুলো দপ্তর এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে ইনভলভ আছে, সবাইকে বলা হয়েছে যে তোমরা কী করতে চাও, আগে প্রপোজাল দাও। প্রপোজাল দেওয়ার পরে বাজেটে আপাতত একটা বরাদ্দ থাকছে, প্রপোজাল দেওয়ার পরে এগুলো আবার ফাইন টিউনিং হবে, পরে টু দি পয়েন্ট মানে নির্ধারিত করা হবে আসলে কে কোন কাজটা করবে। আচ্ছা, তো সরকার আসলে এই খাতে মানে যেহেতু নতুন করে তারা একটা উদ্যোগ নিতে যাচ্ছে, একটা কাজ করতে যাচ্ছে, এখানে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? আসলে চ্যালেঞ্জ অবশ্যই আছে, সেটাও সরকার চিহ্নিত করেছে যে কী কী চ্যালেঞ্জ আছে। আমাদের যেমন প্যাটেন্ট একটা চ্যালেঞ্জ আছে, আমাদের পণ্যের বিশেষ করে ধরেন একটা বই বের করলো একজন লেখক, সে বইয়ের গ্রন্থসত্ত্বের মানে সরকারি লেভেলে কিন্তু রেজিস্ট্রেশন করা নাই, প্যাটেন্ট সত্যটা নাই, মানে বলা আছে প্রকাশক যখন বের করে। তো তারপর হচ্ছে যে যেমন দেখবেন শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে কিছু দপ্তর আছে যে তারা আমাদের কিছু কিছু পণ্য, জিআই পণ্য যেগুলো দেখবেন যে প্রোডাকশন হয় এখানে, কিন্তু ইন্ডিয়ান কোনো একটা গ্রাম থেকে সেটা ইউনেস্কো থেকে রেজিস্ট্রেশন নিয়ে নিছে, সেই ধরনের আমাদের এক ধরনের গাফিলতি আছে মানে। তো সেইগুলো নিয়ে একটা চ্যালেঞ্জ আছে। তারপর হচ্ছে যে আপনার আমাদের অর্থায়ন, মানে আমার একটা ক্রিয়েটিভিটির জায়গা আছে কিন্তু আমি প্রপার টাকা নাই আমার কাছে, সেই টাকার একটা চ্যালেঞ্জ আছে। শুধু মানে সরকারের একটা প্ল্যান হচ্ছে যে শুধু সরকারের মাধ্যমে না, এটা সরকারি এবং বেসরকারি উভয় মাধ্যমেই যাতে মানে এই কাজগুলো বাস্তবায়িত হয়, সেই জন্য সরকারের একটা ঘোষণাও আছে যে আমরা শুধু, সরকার বলছে যে আমরা শুধু ফ্যাসিলিটিং করবো, মানে আমরা সহায়তাকারীর ভূমিকায় থাকবো, বাস্তবে কাজটা বেসরকারি খাতই করবে, এই ধরনের একটা ঘোষণা আছে। আচ্ছা, ধন্যবাদ ফখরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম 2026-2027 অর্থ বছরের বাজেটে সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর জোর দিয়ে যে বরাদ্দ রাখা হয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।